They were quite short. That's it. That's it. It's a Bangladesh. দশমবারের মতো হোয়াইট ওয়াশ করার গৌরব অর্জন করল টাইগাররা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের দম্ভ গুড়িয়ে দিয়ে ৩-০তে সিরিজ জয়ের উৎসব মাশরাফিদের। পাকিস্তানি বোলারদের নিয়ে সৌম্যের ছেলে খেলা, তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, সিরিজ সেরা তামিমের 50। জয়ের আনন্দে মাতোয়ারা সারা দেশ। বাংলাদেশ করে এত খুশি লাগছে যে মুখে প্রকাশ করা যাবে না। দুর্দান্ত, অসাধারণ খেলছে। আমরা অত্যন্ত প্রাণবন্ত। 1 2 3 একবারে হ্যাট্রিক করে বাংলাদেশ করে পাকিস্তানকে রেখে দিলাম। দেখছিলেন খেলার সময় শিরোনাম। দেশ বিদেশের খেলাধুলার সব খবর নিয়ে সাজানো থাকে আমাদের এই আয়োজন, আর এই আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি শান্ত বিশ্বাস। দর্শক, আপনারা দেখেছেন টাইগাররা আজ বাংলা ওয়াশ করেছে পাকিস্তানকে, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। আর সেই বাংলা ওয়াশ নিয়ে বা হোয়াইট ওয়াশ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আসলে আপনাকে স্বাগত। এবং আপনিও দেখেছেন, উপভোগ করেছেন ম্যাচ, আজকে টাইগারদের এই ঐতিহাসিক জয় বলতে গেলে, যেহেতু পাকিস্তান অনেক অজেয় ছিল। তো আমরা একটু ম্যাচ রিপোর্টটা দেখে আসি, তারপর আপনার সাথে কথা বলছি। টাইগারদের পাকিস্তানকে হোয়াইট ওয়াশের খবর। টাইগারদের কাছে হোয়াইট ওয়াশ মানে বাংলা ওয়াশের লজ্জায় ডুবল টিম পাকিস্তান। সৌম্য সরকারের অনবদ্য সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে ৩ ম্যাচ সিরিজ ৩-০ ব্যবধানে জিতল মাশরাফিরা। এ নিয়ে দশমবারের মতো ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের গৌরব অর্জন করেছে টাইগাররা। মিরপুরে আগে ব্যাট করে পাকিস্তান ২৫০ রানে অল আউট হয়। জবাবে ৬৩ বল বাকি থাকতে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ম্যাচ সেরা হয়েছেন ১২৭ রানে অপরাজিত থাকা সৌম্য সরকার আর সিরিজ সেরা তামিম ইকবাল। এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন। এমন খুশির মুহূর্তকে সবসময় ধরা দেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ মানে বাংলা ওয়াশ করা বলে কথা। তাই গৌরবের উদযাপনটা এমন বাঁধনহারা, এমন বাঁধভাঙা আনন্দ। সিরিজ জয়ের পর এমন মুহূর্তের জন্যই তো অপেক্ষায় ছিল টাইগাররা, অপেক্ষায় ছিল পুরো জাতি। আর সৌম্য সূর্যদীপ্ত ব্যাটে চড়ে আবারও বাঘের গর্জনে কাঁপল পুরো ক্রিকেট বিশ্ব। পাকিস্তানের অহংবোধ, গৌরব ও পরাক্রমশীলতা লুটিয়ে গেল মিরপুরের মাটিতে। এই নিয়ে দশমবারের মতো কোন সিরিজে হোয়াইট ওয়াশ করার কীর্তি দেখালো টাইগাররা। কিন্তু এবার একটা অন্যগুলোর চেয়ে বিশেষ, কারণ প্রতিপক্ষ যে পাকিস্তান, আর এই বাংলাদেশ দলটি গড়া অন্য ধাতুতে, যে দলটি অনেক পরিণত, প্রত্যয়ী। ইমরান খানের উত্তরসূরিদের হোয়াইট ওয়াশ করতে টাইগারদের প্রয়োজন ২৫১ রান। এর আগে ২৫০ বা তার বেশি রান তাড়া করে ৬ বার জয় পাওয়া টাইগারদের শুরুটা হয় সাবধানী। তবে পুরো সিরিজে নিষ্প্রভ সৌম্য এদিন চেনালেন নিজেকে। ২২ গজে যত শট খেলা যায় খেললেন তার সবগুলো। 50 পূরণ করলেন মাত্র ৬৩ বলে। অন্যদিকে টানা ৩ সেঞ্চুরির খোঁজে থাকা সৌম্যর সঙ্গী তামিমও তুলে নেন ক্যারিয়ারের ২৯তম 50, কিন্তু পারেননি টানা ৩ সেঞ্চুরি করতে। প্যাভিলিয়নে ফেরেন ৬৪ রান করে। অবশ্য তার আগেই ৩ ম্যাচ সিরিজে প্রথম বাংলাদেশি হিসেবে তামিম পূরণ করেন ৩০০ রান। এরপর ৪ রান করে রিয়াদ ফিরে যান, কিন্তু তামিমের সেঞ্চুরি না পাবার আক্ষেপ ঘুচিয়ে দেন সৌম্য। দারুণ প্রতিভাবান এই ব্যাটসম্যান ক্যারিয়ারের ১০ম ম্যাচে তুলে নেন প্রথম সেঞ্চুরি, তাও মাত্র ৯৪ বলে। এরপর সৌম্য ও মুশফিক মিলে ছেলে খেলা করেছে পাকিস্তানি বোলারদের। শেষ পর্যন্ত সৌম্যর ১১০ বলে ১২৭ ও মুশফিকের ৪৯ রানে ইতিহাস রচনা করে টাইগাররা। এর আগে এই সিরিজে সংগ্রাম করতে থাকা পাকিস্তান ওপেনিংয়ে পায় ৯১ রান। অভিষিক্ত সামিয়া ইসলাম করেন ৪৫ রান। এরপর হাফিজ দ্রুত ফিরলে দলের দায়িত্ব নিজ কাঁধে নেন অধিনায়ক আজহার আলী। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও করেন, তবে টাইগার বোলারদের সামনে তিনি বেশিক্ষণ টেকেননি। শেষ দিকে ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণে ২ উইকেটে ২০৩ রানের স্কোর থেকে পাকিস্তান অল আউট হয় ২৫০ রানে, যা বেশ হেসে খেলে টপকে গিয়ে জয়ের সঙ্গে সিরিজটা ৩-০ করে ফেলে মাশরাফিরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম টাইগার দেশে ঐতিহাসিক হোয়াইট ওয়াশের খবরটি, এবং পাকিস্তানকে আসলে এক প্রকার মাটিতে নামিয়ে এই টাইগাররা সেই জয়ের উদযাপন করলো।
আশরাফুল ভাই, আপনিও নিশ্চয়ই দেখেছেন মানে আজ যেইভাবে বাংলাদেশ দল খেলেছে, বিশেষ করে পাকিস্তান শুরুতে যেমনটা ছিল, তাদের রান এক পর্যায়ে মনে হয়েছিল 300-র উপরে হবে, পরে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রণ আর ব্যাটিং এ গিয়ে আসলে বাংলাদেশ যেটা দেখলো প্রায় 63 বল বাকি 39 ওভারের মধ্যেই জয় তুলে নেওয়া। অবশ্যই। পুরো ব্যাপারটা, পুরো ম্যাচটাকে আপনি আসলে কিভাবে? অবশ্যই একটা সময় মনে হচ্ছিল, বিশেষ করে তাদের ব্যাটিং পাওয়ার প্লে থেকে শুরু হয়েছে। ওই সময়টা তাদের 180 ফর 2 ছিল। ওইখান থেকে আমি বলবো চমৎকার বোলিং করেছে মাশরাফি ব্যাটিং পাওয়ার না, প্লেতে। এই যে পাকিস্তান কিন্তু 91 রানে ওপেনিং জুটি ভাঙে তাদের। হ্যাঁ, ওপেনিং হয়েছে, তারপরে একটা পার্টনারশিপ করলো, Partnership হ্যারিস হয়েছে। সোহেল এবং আজহার আলী একটা পার্টনারশিপ করলো, এবং আমি বলবো যে অসাধারণ বোলিং করেছে এবং গুড চেঞ্জিং। আমি বলবো যে সাকিবকে নিয়ে এসেছে পাওয়ার প্লেতে। তো আমি বলবো যে সবাই পুরো টিম গেম ছিল। মানে 250 বাংলাদেশ দল একটা দল হয়ে খেলছে, হ্যাঁ এই অবশ্যই। ব্যাপারটা কিন্তু আপনার লক্ষ্য করা এই গেছে। পুরো সিরিজেই শুরু থেকেই বাংলাদেশ ফেভারিট ছিল। পাকিস্তান তাদের নতুন করে টিম গড়ছে ওয়ার্ল্ড কাপের পরে। তো ইন্টারন্যাশনাল লেভেলে খেলার এক্সপিরিয়েন্স ততটা বেশি নাই এই টিমের মধ্যে। বাংলাদেশ টিম অনেক এক্সপিরিয়েন্স আমি বলবো এই পাকিস্তান টিমের থেকে, এবং তিনোটা ম্যাচই আমি বলবো অসাধারণ। তিনোটা ডিপার্টমেন্টে এভরি গেমে আউটপ্লে ছিল পাকিস্তানের কিন্তু থেকে। আসল ভাই, আপনি যেটা বললেন মানে এক্সপিরিয়েন্স নাই, তারপরও মোহাম্মদ হাফিজ আজ যেমনটা আমরা দেখলাম, উমর গুলের মতো প্লেয়ার ছিল, মোহাম্মদ হাফিজের মতো ছিল, হাফিজ তারপরও আসলে মানে এইটাই কি কারণ না বাংলাদেশ দলের যে মোমেন্টাম, বিশেষ করে আমরা বিশ্বকাপে যে ধারাবাহিকতা, সেটাই এখানে আমরা সেই ফলটা আস্তে আস্তে দেখতে পাচ্ছি? অবশ্যই আর কি, হাফিজ আছে এবং আজমল, ওমর গুল, তারা এক্সপিরিয়েন্স। আজহার আলীও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আমি বলবো টেস্ট ক্রিকেটে, যদিও ওয়ানডে ক্রিকেটে মাত্র 18টার মতন ম্যাচ খেলেছে। কিন্তু আমাদের টিম হিসেবে আমি বলবো যে ওয়ার্ল্ড কাপে তো অসাধারণ পারফরমেন্স করেছে, সেই কনফিডেন্সটাই ধরে রেখেছে। এবং এই কোচিং স্টাফকে আমি ধন্যবাদ জানাবো যে বিশেষ করে হাতুরা সিং এ আসার পরে দলের মধ্যে একটা পরিবর্তন। আমরা জানি যে হাতুরা সিং এর চমৎকার একটা ব্যাটিং কোচ। তো এই প্রথম যে হেড কোচ হিসাবে বাংলাদেশের হয়ে কাজ করছে, এবং ফার্স্ট কয়েকটা সিরিজ হয়তো ভালো ছিল না, কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করেছে আমি বলবো যে অসাধারণ পারফরমেন্স করছে, এবং প্রত্যেকটা প্লেয়ারই ফিয়ারলেস ক্রিকেট খেলছে। আপনার ব্যাটসম্যানরা বিশেষ করে সৌম্য সরকারকে বলতে হবে যে এভরি ম্যাচই কিন্তু সেই স্টার্ট পাচ্ছিল, এবং তার সামনে 2টা সেঞ্চুরি করেছে তামিম, সেইখান থেকে শিখিয়েছে আমি বলবো যে এই ম্যাচে। এবং অসাধারণ ব্যাটিং, মুশফিক তো এভরি গেমে রান করছে মাশাআল্লাহ। তারপরে তামিমের ব্যাপারটা, তামিম তো অবশ্যই আর কি ওয়ার্ল্ড কাপে একটা 95 করেছিল, তারপরে হয়তো এই সিরিজে আসলে পুরো সিরিজটাই বোধহয় তামিমময় হয়ে গেল। আপনার তামিম সেঞ্চুরি অবশ্যই ক্লাস। তামিম টিমে যতগুলো ব্যাটসম্যান আছে টপ অর্ডারের মধ্যে আমি বলবো তামিম এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান বাংলাদেশ টিমের। প্রায় 7-8 বছর ধরে বাংলাদেশ টিমে খেলছে, এবং টপ স্কোরার বাংলাদেশের জন্য ওয়ানডে ক্রিকেটে, টেস্ট ক্রিকেটও। এবং আমরা জানি যে তামিম যদি সেট হয় সে লম্বা ইনিংস খেলতে পারে, এটা আমাদের টিমের প্রচুর হেল্প করে। আচ্ছা, আরেকটা জিনিস আশরাফুল ভাই, মানে এর আগে আমরা যে ম্যাচগুলো বাংলাদেশ দলে দেখেছিলাম, মানে গত বছর যেটা বাংলাদেশ, সেটা মানে ওপেনিং নিয়ে বাংলাদেশের একটা মাথা ব্যথার কারণ ছিল, ওপেনিংটা ভালো হচ্ছে না। আজ আমরা দেখলাম প্রায় 145 রানের ওপেনিং জুটি, এবং এর আগের ম্যাচগুলোতে ওপেনিংটা ভালো হচ্ছে, এবং সম্মুখে 3 নম্বর থেকে 1 নম্বরে আনাও এক ধরনের চ্যালেঞ্জ ছিল। যে ওপেনিংটা আসলে কতটা কাজ দিচ্ছে আমাদের, বিশেষ করে সৌম্য এবং তামিমের এই ওপেনিং জুটিটা? অবশ্যই লাস্ট 1 বছর আমি বলবো যে ওয়ার্ল্ড কাপের ইনজুরি হওয়ার আগে একটা বছর এনামুল, বিজয় এবং তামিমের একটা ওপেনিং পার্টনারশিপ ছিল। বিজয় অল্প শর্ট ক্যারিয়ারে 3টা সেঞ্চুরি করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আনলাকি তার শোল্ডার ইনজুরি হয়েছে। তারপরে সৌম্য সরকারকে যেহেতু ওয়ার্ল্ড কাপের থার্ড ওপেনার হিসেবে নিয়েছিল, এবং নাম্বার 3-তে ভালো খেলছিল, স্টার্ট পাচ্ছিল, কিন্তু বড় ইনিংস ছিল না। তো আমি পার্সোনালি সাপোর্ট করছিলাম আর কি, আশা যে ম্যানেজমেন্ট যেটা করেছে আমি এটার ফরে ছিলাম। এটাকে আপনি সমর্থন করছেন? অবশ্যই, আসলে আমরা আপনার সাথে কথা বলবো, তার আগে আরো কিছু একটু খবর দেখে আসি। অবশ্যই। সৌম্য সরকার অনূর্ধ্ব 19 দলের হয়ে যিনি ক্রিকেট বিশ্বকে নিজের জাত চিনিয়েছিলেন, কিন্তু জাতীয় দলের হয়ে জ্বলে উঠে করেও তেমন ভাবে জ্বলতে পারছিলেন না। এবার সত্যিই জ্বলে উঠলেন সাতক্ষীরার ছেলে সৌম্য। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ম্যাচে অপরাজিত 127 রান করে দলকে এনে দিলেন অনন্য এক জয়। দুবার খেলেছিলেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপে, অনূর্ধ্ব 19 দলের হয়ে ওয়ানডেতে আছে ডাবল সেঞ্চুরিও। তখন থেকে অপেক্ষা লাল সবুজের জার্সি কখন গায়ে জড়াবেন সাতক্ষীরার এই ছেলেটি।
গেল বছর তা জড়ান জিম্বাবুয়ের বিপক্ষে, কিন্তু অভিষেক ম্যাচে তেমন জ্বলে উঠতে না পারলেও বিশ্বকাপে সৌম্যের পারফরম্যান্স নজর কাড়ে ক্রিকেট বিশ্বের। তাই কিনা এবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ওপেনিং এর ভরসা গেল সৌম্যের কাঁধে। প্রথম 2 ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি, তবে নিজের প্রতিভা দেখানোর জন্য বেছে নিলেন বাংলা ওয়াশের ম্যাচটি। শুরু থেকে চড়াও পাকিস্তানি ওমর গুল, হাফিজ, জুনায়েদ খানদের ওপর মাত্র 63 বলে করেন 50। এরপর যেন সৌম্যের রুদ্রমূর্তি দেখল পাকিস্তান। এক প্রকার পাড়ার বোলার বানিয়ে দিল হাফিজদের। 4-6-এর ফুলঝুরিতে মাতিয়ে রাখলেন মিরপুর স্টেডিয়ামের গ্যালারি। ক্রিকেট ব্যাকরণে যত রকম শট আছে তার প্রায় সবকটি যেন সৌম্যের ব্যাটে সূর্যদীপ্ত। মাত্র 94 বলেই তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরি করার পর সৌম্য যেন আরো আগ্রাসী, যাতে ছন্ন ছাড়া পাকিস্তানি বোলাররা। 4-6-এর ফুলঝুরিতে সাজালেন 127 রানের এক সাজানো বাগান। 13-4 ও 6-6-এ যখন 110 বলে 127 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়ছেন, ততক্ষণে বাংলাদেশ মেতে উঠেছে পাকিস্তানকে বাংলা ওয়াশ করার উৎসবে। তবে 22 বছর বয়সী সৌম্য এখানে থামতে চান না। এবার লক্ষ্যটা টাইগারদের আরো এগিয়ে নেয়া। শান্তু বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম আজকে যে ফাইনাল ম্যাচে সেরা হয়েছেন সৌম্য সরকারের সেই রিপোর্টটি এবং সৌম্য সরকারের কেরিয়ার নিয়ে একটা রিপোর্ট। এবং আসল ভাই, আমরা এর আগেও আলোচনা করছিলাম, আপনিও বলছিলেন সৌম্যকে নিয়ে। সৌম্যের যে অনূর্ধ্ব 19 বিশ্বকাপে দুবার খেলা, আন্ডার 16-এর 250 রান করা, অনূর্ধ্ব 19-এ ডাবল সেঞ্চুরি করা, মানে এই যে একটা ক্রিকেটার, যে আপনারা যেটা বলেন যে তৃণমূল থেকে উঠে আসার ধারাবাহিকতা, সেই ফলটা কি আসলে বাংলাদেশ ক্রিকেট এখন পাচ্ছে কিনা মানে সৌম্যের মতো ক্রিকেটারের কাছ থেকে? অবশ্যই সৌম্য সরকার বাংলাদেশ টিমে যখন চান্স দিয়েছে সিলেক্টররা, তার আগে ঢাকা লিগে কতগুলো ঘরোয়া লিগে সেঞ্চুরি করেছিল, ফার্স্ট ক্লাসও সেঞ্চুরি করেছিল। তো আজকের আগে সে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল 10টি, আজকে সহ 10টি হচ্ছে। তো প্রত্যেকটা ম্যাচই আমি বলবো যে জাস্ট একটা ম্যাচে হয়তো রান করে নাই, স্কটল্যান্ডের সাথে আনলাকি আউট হয়েছিল ডাউন দ্য লেগ। আদারওয়াইজ প্রত্যেকটা ম্যাচই সেই স্টার্ট পেয়েছে, 20 রান, 28 রান, 25, একটা 50 ছিল। তো আজকে যে জিনিসটা ভালো লেগেছে যে স্টার্ট পাওয়ার পরে সে এটা বড় ইনিংস খেলেছে। যদিও এর মধ্যে 2-1টা সুযোগ দিয়েছিল, 48-এ একটা সুযোগ ছিল, টাফ ছিল ওটা। তারপরেও যে কারণ ওর মধ্যে কিন্তু এই অ্যাবিলিটিটা আছে, যে বড় ইনিংস খেলার অ্যাবিলিটিটা আছে, যে 200 করার একটা অ্যাবিলিটি আছে। আপনার অনূর্ধ্ব 19-এ করেছিল, ফার্স্ট ক্লাস ক্রিকেটে বড় রান করেছে। তো অবশ্যই আমি বলবো যে আজকে ওর এই পারফরমেন্সটা আমাদের ফিউচারের জন্য ভালো হয়েছে। সামনে যে আরেকটা জিনিস হচ্ছে আসল ভাই, আমরা যখন দেখলাম যখন 50 যখন করলো সে 63 বলে, 50-র পরের যেটা সেঞ্চুরি করা বা 127 পর্যন্ত, তখন কিন্তু আসলে হাত খুলে খেলা। বিশেষ করে আমরা দেখলাম রিপোর্টে যে হাফিজ কিন্তু আপনি জানেন আজকে বল করেছে তার নিষেধাজ্ঞা থেকে ফিরে। এই ধরনের পাকিস্তানের এই ধরনের বোলিং লাইন, জুনায়েদ খান, ওমর গুল, হাফিজদের মতো বোলারদের বিপক্ষে আসলে এই ধরনের সাহস দেখানো, মানে তার মাত্র 22 বছর বয়স, এটা আসলে আমাদের ক্রিকেটের জন্য কতটা প্লাস পয়েন্ট বা ইতিবাচক দিক? অবশ্যই আপনার একটা ইয়াং ক্রিকেটারের ইন্টারন্যাশনাল লেভেলে যদি সাকসেসফুল হতে হয়, আপনার অবশ্যই সাহস থাকতে হবে এবং তার টেকনিকও আমি বলবো যে অনেক ভালো, আরো ইমপ্রুভ করতে হবে। আমার কাছে মনে হয় যে বিশেষ করে শর্ট বলে হয়তো আরেকটু ইমপ্রুভ করলে আরো ভালো ক্রিকেটার হতে পারবে। এবং প্রত্যেকটা ম্যাচই আপনার ওর এই 10টা ম্যাচের কেরিয়ারে প্রত্যেকটা ম্যাচে যে 20 রান বা একটা 50 সেঞ্চুরি, সবগুলা মোমেন্টাম কিন্তু বাংলাদেশকে আমি বলবো যে ওর ব্যাটিং এ ওই মোমেন্টামটাই চেঞ্জ করেছে প্রত্যেকটা ম্যাচে। আসল ভাই, আমরা আপনার সাথে কথা বলবো, তো আপনি জানেন আজ 10মবারের মতো বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ করেছে। তো আমরা একটু বাংলাদেশ দল একটু পেছন ফিরে থাকা যাক। আপনিও ছিলেন অনেকগুলোর ইনিংসের সাক্ষী বাংলাদেশ দলের, তো আমরা একটু পেছন ফিরে দেখে আসি বাংলাদেশ হোয়াইট ওয়াশের রিপোর্টগুলো। যে পাকিস্তান 16 বছর ধরে বাংলাদেশের কাছে ছিল অজেয়, তাদেরকেই নিজেদের মাটিতে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করে মাটিতে নামিয়ে আনলো বাংলাদেশ। এ নিয়ে 10মবারের মতো কোনো সিরিজে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল টাইগাররা। এর আগে টেস্ট প্লেয়িং দেশ হিসেবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশ করার আনন্দে মেতেছিল টাইগাররা। বাংলাদেশের এই হোয়াইট ওয়াশ করার ইতিহাসের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। 1986 সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা বাংলাদেশ প্রথম জয় পায় প্রায় 1 যুগ পরে। তবে জয়ের পর কোনো দলকে হোয়াইট ওয়াশ করার আনন্দ পেতে অপেক্ষার প্রহরটা ততটা দীর্ঘ হয়নি টাইগারদের। একটা সময় ছিল যে বাংলাদেশ শক্তিশালী দলগুলোর কাছে হোয়াইট ওয়াশ হতো, সেই বাংলাদেশই এখন প্রতিপক্ষকে সেই লজ্জা দেওয়ার শক্তি অর্জন করেছে। এই সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বিশ্ব ক্রিকেটে আরেকবার হুঙ্কার ছাড়ল টিম টাইগার। বাংলাদেশের মাটিতে কেনিয়ার বিপক্ষে 2005-06 মৌসুমে প্রথম হোয়াইট ওয়াশ করা
স্বাদ পায় বাংলাদেশ। সেবার 4-0-তে কেনিয়াকে পর্যদস্ত করেছিল টাইগাররা। এর এক বছর বাদে আবারও একই প্রতিপক্ষের বিপক্ষে 3-0-তে সিরিজ জিতে হোয়াইট ওয়াশ করার আনন্দে মাতে ডেভ ওয়াটেমোরের দল। সেই শুরুর পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে 2006-07 মৌসুমে জিম্বাবুয়ে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা পায় 5-0-তে সিরিজ হেরে। একই বছর স্কটল্যান্ড 2-0-তে ও তার পরের বছর আয়ারল্যান্ডকে 3-0 ব্যবধানে হারিয়ে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটায় টাইগাররা। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের 3-0 ব্যবধানে সিরিজ হারিয়ে প্রথমবারের মতো কোনো বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হোয়াইট ওয়াশের যন্ত্রণা উপহার দেয় সাকিব তামিমরা। আর 2010-11 মৌসুমে তৃতীয় টেস্ট প্লেয়িং দেশ হিসাবে বাংলাদেশের মাটিতে 4-0 ব্যবধানে সিরিজ হেরে হোয়াইট ওয়াশের বাংলা সংস্করণ বাংলা ওয়াশ হয় নিউজিল্যান্ড। শুধু একবার নয়, 2013-14 মৌসুমে বাংলাদেশ সফরে এসে আবারও টাইগারদের কাছে 3-0 ব্যবধানে সিরিজ খুইয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশের লজ্জায় রাঙা হয় কিউইদের মুখ। গেল বছর জিম্বাবুয়েকে দেশের মাটিতে 5-0 ব্যবধানে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে নবমবারের মতো কোনো দলকে এই লজ্জা উপহার দেয় বাংলাদেশ। আর চতুর্থ টেস্ট প্লেয়িং দেশ ও ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় কোনো বিশ্ব চ্যাম্পিয়ন দল হিসাবে বাংলাদেশের কাছে এই হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে দেশে ফিরতে হবে পাকিস্তানকে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হোয়াইট ওয়াশের মধ্য দিয়ে এক নতুন ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। আর বিশ্বকাপের পর হোম সিরিজেও ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখা বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি। তাই দলের এমন প্রাপ্তিতে দারুণ উচ্ছ্বসিত তিনিও। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট। তো ওই জন্য আমরা সবাই হ্যাপি। সামনে টি20-র অনেক গেমই আসবে, তো এটা স্টার্ট, আশা করি আমরা ভালো করব। এদিকে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারায় আনন্দে ভাসছে পুরো দেশ। মুশফিকের ব্যাট থেকে উইনিং শট আসার পরপরই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন টাইগার ভক্তরা। আনন্দ মিছিল নিয়ে তারা জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকঢোল পিটিয়ে নেচে গিয়ে যেভাবে পেরেছেন সেভাবেই টাইগারদের জয়ের আনন্দ ভাগাভাগি করেছেন। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় এবং হোয়াইট ওয়াশ করার স্বাদ সমর্থকদের মুখে ফুটিয়েছে হাসি। টাইগারদের কাছ থেকে সবসময় এমন ধারাবাহিক পারফরমেন্স চান এই দেশের ক্রিকেট প্রেমীরা। জয়ের আনন্দে মেতে উঠতে তারা বের করেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে। দেশের পতাকা হাতেও এই সময় তাদের উৎসব করতে দেখা যায়। একবারে একটা জয় না, 1, 2, 3 একবারে হ্যাট্রিক করে বাংলা ওয়াশ করে বাংলা বাস দিয়ে আমরা পাকিস্তানকে রেখে দিলাম। ইউ উইন। দুর্দান্ত, অসাধারণ খেলছে। আমরা অত্যন্ত প্রাণবন্ত, উৎফুল্ল, আমরা গর্বিত বাংলাদেশ। বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে যে কোনো মাটিতে আমরা এখন যে কোনো ক্রিকেট দলকে হারাইতে পারবো, সেই বিশ্বাস আমাদের আছে। ইন্ডিয়া আজকে আমাদের এই খেলা দেখে অবশ্যই ডরিয়েছে। তোমাদের সাহস থাকলে বাংলার মাটিতে চলে আসো। আবার আসুক ইন্ডিয়া, আমরা তাদের বাংলা ওয়াশ করবো, পাকিস্তানকে যেভাবে আমরা ওয়াশ করেছি। এদিকে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোয়াইট ওয়াশের পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়ে পুরো গ্যালারি। আনন্দ উদযাপন করতে স্টেডিয়াম থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন সমর্থকরা। নেচে গিয়ে আনন্দ উল্লাস করে টাইগারদের বাংলা ওয়াশ উদযাপন করেন এইসব ভক্ত সমর্থক। আজকে আমার বাংলা ওয়াশ করে এত খুশি লাগছে যে মুখে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, আমাদের মানে অনেক ভালো লাগছে। 1999 সালে আমরা পাকিস্তানকে হারিয়েছি। দীর্ঘ 16 বছর আমরা তাদেরকে হারাতে পারিনি, কিন্তু এই 16 বছরে যে জেতাটা পারিনি, তার জন্য আমরা সিরিজ জয় করি নাই, একদম পাকিস্তানকে বাংলা ওয়াশ করে দিয়েছি। তামিমের খেলা খুব ভালো লেগেছে, তারপরে সময় ভালো খেলেছে। 1971 সালে যেভাবে পাকিস্তানকে আমরা পরাজিত করেছি, আজকে বাংলাদেশ পাকিস্তানকে বাংলা ওয়াশ মাধ্যমে জবাব দিয়েছে। আমার খুব ভালো লেগেছে, আমার এত আনন্দ লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলা ওয়াশ হয়েছে এবং আমরা এত আনন্দিত যে মুশফিক এরা বাংলার যে টাইগাররা এত ভালো খেলেছে এবং সামনে যে আসছে দুদিন পরে আবার হবে, ওটাতে আরো ভালো খেলবে এবং পাকিস্তান হেরেছে, খুবই খুশি আমরা। শুধুমাত্র ঢাকা বা রাজধানীতে নয়, বাংলা ওয়াশের আনন্দে উল্লাসে মেতে উঠেছে পুরো দেশ।
প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার উল্লাসে সারা দেশের মানুষও মেতেছে আনন্দে। জয়ের এই ধারা ধরে রেখে পাকিস্তানের বিপক্ষে টি-20 ও টেস্ট ম্যাচে জয় পাবে টিম বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সমর্থকদের। শেষ ম্যাচে 8 উইকেটে হারিয়ে বাংলা ওয়াশ করার পর জাতীয় পতাকা হাতে চট্টগ্রামে মিছিল করা হয়। চট্টগ্রামের ছেলে তামিম ইকবালের ধারাবাহিক পারফরমেন্সে দারুণ খুশি তারা। এদিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বাংলা ওয়াশের আনন্দে মেতেছেন খুলনাবাসী। মুশফিকের ব্যাট থেকে জয়সূচক রান আসার পরেই জাতীয় পতাকা হাতে বাংলাদেশ ধ্বনিতে মিছিল করেছেন স্থানীয়রা। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পরপরই বরিশালে আনন্দ মিছিল হয়েছে। টিম বাংলাদেশ তাদের জয়ের ধারা ধরে রাখবে বলে আশা করেছেন সমর্থকরা। এছাড়া ফেনী শহরের বিভিন্ন পাড়ায় জয় উল্লাস করেছে ক্রিকেট সমর্থকরা। জয়সূচক রান আসার পরপরই শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করা হয়। দুইটা 100 সেঞ্চুরি এবং একটা 50 করে আমাদের গাজীপাড়া এবং সারা দুনিয়া বিশ্বের যে রেকর্ড করেছে, ইনশাল্লাহ আমরা জানি তামিম আরো ভালো করবে। পাকিস্তান সিরিজের এই বিজয় শুধু বাংলাদেশ ক্রিকেটের নয়, এ বিজয় আমাদের 16 কোটি বাঙালির বিজয়। আম্পায়ারিং কারণে আমরা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছি, কিন্তু আমরা আজকে বুঝিয়ে দিয়েছি আমাদের সামর্থ্য অনেক বেশি। আমরা ভবিষ্যতে বাংলার ক্রিকেট বিশ্বকে শাসন করবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা দেখছিলাম টাইগার সমর্থকদের সে উল্লাস। আপনারাও নিশ্চয়ই আজ যারা টিভি পর্দার সামনে বসে খেলা উপভোগ করেছেন তারাও বিভিন্নভাবে উদযাপন করেছেন টাইগারদের এই বাংলা ওয়াশ বা হোয়াইট ওয়াশের আনন্দের উদযাপনটি। আশরাফুল ভাই, আপনাকেও নিশ্চয়ই এটা স্পর্শ করেছে টাইগারদের এই উৎসব বা জয়ের আনন্দ। 3-0 পাকিস্তানের মতো দেশকে বাংলাদেশের সমর্থকরা দেখলাম, এবং মাশরাফি যেমনটা বললো যে তারাও অনেক খুশি। তো এই যে বাংলাদেশের সমর্থকদের সমর্থন এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা, সবকিছু মিলিয়ে সামনের ক্রিকেটে আমাদের জন্য আসলে কি মানে পরামর্শ বা কি থাকছে? আমরা যে আসলে বড় টিম হচ্ছে এটা আমরা কিন্তু লাস্ট ম্যাচেই আমার কাছে ভালো লেগেছে যে লাস্ট ম্যাচ জিতার পরেই তো আমরা সিরিজ কনফার্ম করেছি। তারপরেও কিন্তু প্লেয়ার বা অফিসিয়াল সবাই কিন্তু খুব কোয়াইট ছিল। এটাই একটা বড় টিমের কিন্তু একটা লক্ষণ যে জাস্ট একটা ধীরে ধীরে তো আমরা এখন ভালো হচ্ছে এবং কন্টিনিউ করব, আমরা আশা করব এটাই। আপনার টি-20 খেলাটা ডিফারেন্ট গেম হবে, কারণ ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান টিম ততটা এক্সপিরিয়েন্স ছিল না, কিন্তু টি-20তে কিন্তু 4টা এক্সপিরিয়েন্স প্লেয়ার ইন করবে এবং টেস্ট ক্রিকেটে হয়তো আরো এক্সপিরিয়েন্স প্লেয়ার আসবে। তো তখন হয়তো আমাদের জন্য আরো টাফ হবে। ওয়ানডেতে যতটা সহজ হয়েছে টেস্টে বা টি-20তে ততটা সহজ হবে না, আর কঠিন হবে। যেহেতু মিসবার মতো অভিজ্ঞ রয়েছে, কিন্তু আমাদের প্লেয়াররা চমৎকার ফর্মে আছে। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের বেস্টে খেলি টি-20 এবং টেস্ট ম্যাচে, হয়তো একটা টেস্ট ম্যাচ আমরা ড্র করব, একটা হয়তো উইন করতে পারবো। অবশ্যই লক্ষ্য থাকবে আমরা যেন দুইটাতেই। কারণ সমর্থকদের যে চাওয়া বা সমর্থকদের প্রত্যাশা যেভাবে বেড়েছে টাইগারদের প্রতি, বা সবসময় যে বাংলাদেশের সমর্থকদের সবসময় যে সমর্থন করে এই জিনিসটা আসলে কতটা একজন ক্রিকেটারকে বা একটা দলকে কতটা অনুপ্রাণিত করে। আমরা যখন থেকে টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছি সবসময় বাংলাদেশ টিমকে সাপোর্ট করতো 16 কোটি মানুষই। হয়তোবা আমরা তো সবসময় আর কি ভালো খেলতে পারতাম না, কিন্তু এখন রিসেন্টলি আমরা চমৎকার ক্রিকেট খেলছি, কারণ আমাদের টিমটা একটা এক্সপিরিয়েন্স একটা টিম হয়েছে এবং ইয়াং যারা আসছে তারা চমৎকার ট্যালেন্ট। এবং আমি বলবো যে এখন একটা টিম প্লেয়ার এবং কোচিং স্টাফ যে বলেন, ম্যানেজমেন্ট যারা আছে, চমৎকার একটা টিম হিসেবে কাজ করছে। দলীয় ঐক্যটাকে আপনি বড় করে দেখছেন। অবশ্যই। আচ্ছা, আরেকটা ব্যাপার আপনার কাছে একটু ছোট্ট করে, আপনি মাশরাফির সাথে আপনিও খেলেছিলেন। মাশরাফির অধিনায়কত্ব দলকে উজ্জীবিত করা বা দলের মাশরাফিকে আসলে কিভাবে? মাশরাফি অলওয়েজ আমি বলবো যে ওর টিমে থাকাটাই সবচেয়ে বড় একটা পাওয়ার আমি বলবো পুরো টিমের। তো যখন ক্যাপ্টেন ছিল না তখনও সে সবাইকে সাপোর্ট করতো। এখন যেহেতু লাস্ট ওয়ার্ল্ড কাপের আগের সিরিজ থেকে সে ওয়ানডে এবং টি-20তে ক্যাপ্টেন্সি করছে, চমৎকার ক্যাপ্টেন্সি করছে। আনলাকি যে আমরা তাকে সব সময় ইনজুরির কারণে পুরো ক্যারিয়ারটাতে পাইনি, অনেক সময় প্রায় 4 বছরের মতন ইনজুরিতে সে খেলতে পারে নাই এত লম্বা একটা ক্যারিয়ারের মধ্যে। তো অবশ্যই মাশরাফি যে ওয়ার্ল্ড কাপে যে ক্যাপ্টেন্সিটা করলো আর কি, টিম পারফরমেন্সটা আমি বলবো যে অসাধারণ ছিল। সে সবসময় ইয়াং প্লেয়ারদের এবং সিনিয়র সবাইকেই সবার সাথে এক বিহেভ করে। তো অবশ্যই আমি বলবো যে এই মুহূর্তে যারা ইয়াং ক্রিকেটার আছে প্রচুর সাপোর্ট করে মাশরাফি এবং সামনে থেকে লিড করছে। তার বোলিংটা আমি সবসময় ফিল করি যে ওর
বাংলাদেশের যতগুলো বড় উইন দেখবেন সবসময় কিন্তু মাশরাফির মানে একটা অবদান, স্টাইলটা তার স্ট্রাইকই সবসময় থাকতো। আজকেও যদি দেখি আমরা চমৎকার বল করেছে। দেখেন পাকিস্তান টিমে কিন্তু বোলিং আমি বলবো যে অসাধারণ বোলিং লাইন আপ, ওয়ার্ল্ড কাপে কিন্তু অসাধারণ বোলিং করেছে, কিন্তু এইখানে কিন্তু এই উইকেটের সাথে তারা আমাদের বোলারদের সাথে অ্যাডজাস্ট করতে পারে। আমাদের বোলাররা কিন্তু অসাধারণ বল করেছে, তাসকিন বলেন, রুবেল বলেন, মাশরাফি, তাদের কথাও বলতে হয়। আমি বিশেষ করে পেস বোলারদের কথা বলছি। পেস বোলারদের, পাকিস্তানের পেস বোলারদের আমাদের বোলারদের থেকে কিন্তু তারা অনেক এক্সপিরিয়েন্স আমি বলবো যে পেস বলেন সবকিছুর দিকে, কিন্তু আমাদের বোলাররা কিন্তু অসাধারণ বল করেছে পুরো 3টা ওয়ানডে ম্যাচই। তো অবশ্যই মাশরাফি এবং কোচ বলেন, ম্যানেজমেন্ট বলেন, সবাই ক্রেডিট পাওয়ার মতন পারফরমেন্স করেছে। আশা করবো এটা কন্টিনিউ করবে। সবচেয়ে ভালো জিনিস আমার লেগেছে যে ম্যানেজমেন্টরা চমৎকার একটা বেস্ট 11 এই 3টা ম্যাচই সিলেক্ট করেছে। মানে দল নির্বাচনটা ছিল বড়। এবং আসলে একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন আজকে যখন বাংলাদেশ দল হোয়াইট ওয়াশের দিকে যাচ্ছিল বা জিতেছে, হোয়াইট ওয়াশ করেছে, তখন কিন্তু এর মধ্যে টি-20 দলও ঘোষণা করেছে। তো আমরা একটু সেই টি-20 দলগুলো নিয়ে একটু খবরগুলো দেখে এসে তারপর আপনার সাথে কথা বলবো। পাকিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান। তবে লিটন ও মুস্তাফিজ জাতীয় দলের হয়ে ডাক পেলেও টি-20 স্কোয়াড থেকে বাদ পড়েছেন রুবেল হোসেন ও মুমিনুল হক। অনূর্ধ্ব 19 ও এই দলের হয়ে বোলিংয়ে বেশ ভালো করেছেন মুস্তাফিজ, তাই টি-20 দলে তাকে রাখা হয়েছে। এদিকে লিস্ট এ এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন লিটন, তাই টেস্ট সিরিজের কথা মাথায় রেখে রুবেল হোসেনকে বিশ্রামে রাখা হলেও লিটনকে দলে রেখেছে নির্বাচকরা। এছাড়া দলে আর কোনো পরিবর্তন আসেনি। অধিনায়কের দায়িত্ব পালন করবেন মাশরাফি। সে সাথে দলে আছেন তামিম, রনি তালুকদার, সৌম্য সরকার, সাকিব, মুশফিক, রিয়াদ, নাসির, সাব্বির, তাসকিন, রাজু ও আরাফাত সানি। এদিকে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পাওয়ায় অনেকটাই উচ্ছ্বসিত লিটন দাস। দেশের হয়ে দীর্ঘদিন খেলতে চান এই ক্রিকেটার, পাশাপাশি ক্রিকেট দিয়ে দিনাজপুরের জন্য গর্ব বয়ে আনতে চান সদ্য জাতীয় দলে ডাক পাওয়ার এই ক্রিকেটার। বোর্ড থেকে ফোন দেওয়া হয়েছিল যে টি-20 স্কোয়াডের জন্য আসি। সো এখন খুশি লাগতেছে যে বাংলাদেশ স্কোয়াডে থাকার জন্য। এটা অনেক বড় প্রাপ্তি দিনাজপুরের জন্য। সবচেয়ে বড় জিনিস যে বাংলাদেশকে কিছু দেওয়ার জন্য। তার পাশাপাশি আমি যেহেতু দিনাজপুরের ছেলে, তা আমিও চাবো যে অনেকদিন ক্রিকেট খেলার জন্য। আমি যদি লং টাইম ক্রিকেট খেলি, সো দিনাজপুরের জন্য এটা অনেক একটা বড় পাওয়া হবে। দর্শক, আমরা দেখছিলাম টাইগারদের টি-20 স্কোয়াড এবং লিটন দাস, যিনি প্রথমবারের মতো ডাক পেয়েছেন। ওয়ানডে তো ডাক পাওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচকরা রাখেননি। পরে টি-20তে ডাক পেয়েছেন, তার যে উচ্ছ্বাসটা। আসল ভাই, আপনি দেখলেন টি-20 স্কোয়াড, স্কোয়াড বললো 14 সদস্যের দল ঘোষণা করলো। তো সেখানে লিটন দাসের ডাক পাওয়া বা মুস্তাফিজের ডাক পাওয়া আর রুবেল এবং মুমিনুলকে বাদ বা বিশ্রাম দেওয়ার কথা বলা হচ্ছে। যেহেতু টেস্ট ক্রিকেটে অবশ্যই অটোমেটিক চয়েস, আমি বলবো মুমিনুল নাম্বার 3-তে অটোমেটিক চয়েস। টেস্ট ক্রিকেটে অসাধারণ রেকর্ড তার। যেহেতু ওয়ানডে ক্রিকেটে খেলছিল না, তাই লিটনের কথা বলবো যে তার সাথে আমিও খেলেছি ফার্স্ট ক্লাস ক্রিকেটে, এবং এই সিজনটা অসাধারণ সিজন কাটাচ্ছে। আমি বলবো সর্বোচ্চ রান ফার্স্ট ক্লাসে 1000 রান করেছে এবং ঢাকা লিগে আপনার 700 রান করেছে। তো এবং প্র্যাকটিস ম্যাচও 22 রান করেছিল। তো লিটনের সিলেকশনটা আমি বলবো চমৎকার একটা সিলেকশন হয়েছে। এবং আমি পার্সোনালি মনে করি যেহেতু আমাদের টি-20 রেকর্ডটা কিন্তু ততটা ভালো না, এখন আমরা ওয়ানডে ক্রিকেটে খুব ভালো খেলছি, কিন্তু আমাদের টি-20 রেকর্ডটা ততটা ভালো না। তো আমার মনে হয় যে সিলেক্টররা বলেন এবং ম্যানেজমেন্ট আমাদের হয়তো বা কয়েকটা প্লেয়ারকে নিয়ে চিন্তা করতে পারে যে টি-20 স্পেশালিস্ট হিসেবে গড়ে তোলার জন্য। হ্যাঁ, তো যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে, 2016-এ ওয়ার্ল্ড কাপ আছে, এই ওয়ার্ল্ড কাপে যেন আমরা ভালো করতে পারি, এখন থেকেই একটা প্ল্যানিং করা উচিত। লিটনের আমি বলবো যে বেস্ট উইশেস থাকলো আমার পক্ষ থেকে, এবং আমি আশা করব যে সে ডোমেস্টিক ক্রিকেটে যেভাবে খেলছে, ফিয়ারলেস ক্রিকেট খেলছে, ঠিক ইন্টারন্যাশনাল ক্রিকেটটা এইভাবেই খেলবে। যদি লিটন সাকসেসফুল হতে পারে আমাদের ক্রিকেটের জন্য ভালো আমি মনে করি। এবং এই টি-20 তো আমি মনে করি যে একটা আর সঠিক 11 যদি চিন্তা করে, তাহলে আমার বিশ্বাস যে আমরা এই ম্যাচটা জিততে পারবো। যেহেতু এই টি-20তে আপনার এরই মধ্যে আমরা জানি যে 4টা ওপেনার আছে আমাদের এই স্কোয়াডে, 14 জনের মধ্যে কিন্তু 4 জন ওপেনার। কার ভাগ্যে যেহেতু তামিম যেহেতু ভালো খেলছে, আমরা বলা যায় আমি পার্সোনালি মনে করি যে টি-20-র জন্য যদিও অনেকে হয়তোবা কিভাবে নিবে যায় না, কিন্তু আমার পার্সোনাল ভিউতে টি-20-তে হয়তোবা তামিম
কে ব্রেক দিতেও পারে আর কি, যেহেতু সে ওয়ানডেতে ভালো খেলছে এবং টেস্টের জন্য হয়তো একটু ব্রেক, কারণ তার মিনিসকাসে একটা অপারেশন হয়েছিল, সে ব্রেক নিতে পারে বা তাকে হয়তো বা একটু পরে খেলাতে পারে, যেহেতু আমাদের পাওয়ার হিটার ওইভাবে নাই। আর টি-20 গেমটা কি বলা হচ্ছে অলরাউন্ডার গেম, এখানে আসলে একটা সাইড দিয়ে আসলে টিকে থাকা না, খুবই সেটা না, আমাদের পাওয়ার ক্রিকেটার আমি বলবো যে অবশ্যই তামিমকে আমি পার্সোনালি মনে করি যদি এই ম্যাচে খেলানো হয়, আমি পার্সোনালি মনে করি নাম্বার 5 বা 6-এ যদি খেলানো হয় তাহলে বাংলাদেশ টিমের জন্য ভালো হবে, কারণ সেই স্পিন বলে যতটা স্বাচ্ছন্দ্য আর বড় শট খেলতে পারবে, আমাদের টিমে ওই ধরনের প্লেয়ার নাই যে বড় শট খেলার মতন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে টি-20তে অনেকটা চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের জন্য, যেহেতু শহীদ আফ্রিদির মতো তাহমিদ শেহজাদের মতো ক্রিকেটার মানে টি-20 স্কোয়াডে তাদের এটাকে একটা সূক্ষ্ম মানে আপনি মানে এক ধরনের চ্যালেঞ্জ থাকবে না বাংলাদেশের জন্য, বিশেষ করে আফ্রিদি মতো ক্রিকেটারের জন্য? টি-20 টিমটা আমি বলবো যে আর কি আমাদের থেকে তারা কিন্তু এক্সপিরিয়েন্স, এই কারণে এক্সপিরিয়েন্স আমি বলছি কারণ তারা কিন্তু এই ভার্সনের খেলাটাতে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং 2বার টি-20 ফাইনালিস্ট, তো এই কারণে ওরা আমাদের থেকে এক্সপিরিয়েন্স এবং টিমে 6-7 জন ক্রিকেটার আছে যারা অনেক দিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, যেটা ওয়ানডে সিরিজে ছিল না পাকিস্তান টিমে। তো আমাদের এদিক দিয়ে আমি বলবো যে আমাদেরও সবাই ম্যাক্সিমামই 7-8 জন আছে যে ইন্টারন্যাশনাল লেভেল খেলছে অনেক দিন ধরে, কিন্তু আমাদের টি-20 যেহেতু পাওয়ার ক্রিকেট, এটা আমাদের ওইভাবে হয়তো বা পাকিস্তানের থেকে আমরা একটু সতর্ক থাকতে হবে, একটু পিছিয়ে থাকবো আমার কাছে মনে হয়, কিন্তু আমাদের রিসেন্ট পারফরমেন্সে আমি বলবো যে তাদের থেকে এগিয়ে থাকবো, যেহেতু আমাদের হোম কন্ডিশনে খেলা হবে, সবকিছু আমাদের এখানে খেলা। তবে আসলে আপনার মতো আমরাও প্রত্যাশা করছি, যেহেতু বাংলাদেশ দল ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করেছে, তো টি-20 তো অসম্ভব নয় টাইগারদের জন্য, সবকিছুই সম্ভব টাইগাররা যেভাবে খেলছে, সে প্রত্যাশা আমাদেরও থাকলো। আর আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 ক্রিকেটের খবর। 7 ম্যাচ সিরিজের ওয়ানডেতে জয়ের পর এবার সিরিজের সপ্তম ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুদলের এই ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। 7 ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে ইতিমধ্যেই 5-1 এগিয়ে আছে টাইগাররা, তাই আত্মবিশ্বাসে দক্ষিণ আফ্রিকা তুলনায় অনেকটা এগিয়ে থাকবে টাইগার যুবারা। এছাড়া আগের ওয়ানডেতে 45 রানে জয় পাওয়া নাজমুলের দলে আছে হায়াতের মতো ব্যাটসম্যান, যিনি ষষ্ঠ ওয়ানডেতে 83 রান তুলে ভালো ভিত্তি এনে দিয়েছিল বাংলাদেশের স্কোরে। সেই সাথে এই ম্যাচে 25 রান দিয়ে 5 উইকেট শিকার করা স্পিনার সালেহ আহমেদও আছেন দারুণ ফর্মে, তাই শেষ ওয়ানডেতেও প্রোটিয়াদের বিপক্ষে জয়ের লক্ষ্যে নিয়ে মাঠে নামবে ইয়াং টাইগাররা। এদিকে প্রোটিয়া যুবারা আত্মবিশ্বাসের দিক দিয়ে বাংলাদেশের তুলনায় পিছিয়ে থাকলেও অন্তত শেষ ওয়ানডে জয় নিয়ে সিরিজ শেষ করতে চায় তারা। বাংলাদেশ ক্রিকেট লিগ লঙ্গার ভার্সনের খবর। ফতুল্লায় বিসিএল এর দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলের চেয়ে 191 রানে পিছিয়ে আছে উত্তরাঞ্চল। এর আগে নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলের সংগ্রহ দাঁড়ায় 352 রান। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 5 উইকেটে 161 রান করে দিন শেষ করে উত্তরাঞ্চল। দিন শেষে নাইম ইসলাম 42 ও আরিফুল হক 19 রান করে অপরাজিত আছেন। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগের দিনে 8 উইকেটে 255 রান নিয়ে দিন শেষ করা দক্ষিণাঞ্চলের হয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন সোহাগ গাজী ও আলামিন হোসেন। এদিন 108 রান করে লিস্ট এ এর প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে দলীয় 352 রানে সাজঘরে ফেরেন সোহাগ। এরপর আলামিন ও সোহাগের পথ ধরলে 352 রানে অল আউটে দক্ষিণাঞ্চল। পরে প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের হয়ে শুরুতেই ব্যাট করতে নামেন মাইশুকুর ও জুনায়েদ। দলীয় 55 রানে 30 রান করে জুনায়েদ আউট হবার পর 21 রান করে মাইশুকুরও সাজঘরে ফেরেন। এরপর নাইমের 42 রান ছাড়া দলের হয়ে তেমন আর কেউ স্কোর করতে না পারায় দিন শেষে উত্তরাঞ্চলের স্কোর দাঁড়ায় 5 উইকেটে 161 রান। এএফসি অনূর্ধ্ব 14 মহিলা রিজিওনাল চ্যাম্পিয়নশিপের খবর। ভুটানকে 16-0 গোলে বিধ্বস্ত করে গ্রুপ বি এর চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 14 মহিলা ফুটবল দল। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এই প্রথম প্রতিপক্ষের বিপক্ষে এত গোলের ব্যবধানে জিতেছে কোন দল। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান। নেপালে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে বাংলাদেশ, ফলও পেয়ে যায় খুব দ্রুত। ম্যাচের 1 মিনিটেই মার্জিয়ার গোলে এগিয়ে যায় লাল সবুজের জার্সিধারীরা। এরপর 6 মিনিটে কৃষ্ণা ও 12 মিনিটে স্বপ্না গোল করলে 3 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর 14 মিনিটে মারিয়া ও 18 মিনিটে মৌসুমী গোল করে ব্যবধান আরও বাড়ায়। পরে পালাক্রমে 21, 28 ও 68 মিনিটে মারিয়া আরও 3টি গোল এবং 26, 28, 49 ও 50 মিনিটে সঞ্জিদার এক হালি গোল এবং 44 ও 46 মিনিটে মৌসুমী আরও 2টি গোল করলে ব্যবধান আরও বাড়ে বাংলাদেশের। মাঝে 42 মিনিটে মার্জিয়ার আরও একটি গোল এবং 57 মিনিটে তাহুরা গোল করলে 16-0 গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোরীরা। ইন্দোনেশিয়ান মাস্টার্স গলফ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার
মাঠে নামবেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। এই জন্য গেল 17 এপ্রিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গিয়ে পৌঁছান তিনি। 23 এপ্রিল ইন্দোনেশিয়ার স্থানীয় সময় বেলা 11:45 টি স্টার্ট ওপেনিং এর মাধ্যমে নিজের খেলা শুরু করবেন সিদ্দিকুর। এদিকে টুর্নামেন্টে ভালো করার প্রত্যাশা করলেও সিদ্দিকুরের জন্য দুশ্চিন্তার কারণ ইনজুরি। গেল সপ্তাহে পেট্রোস কাপে খেলার সময় কোমরের ইনজুরিতে পড়েন দেশসেরা এই গলফার। বিশ্ববিখ্যাত গলফার লি ওয়েস্টউড সহ এবারে ইন্দোনেশিয়ান মাস্টার্স চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন 114 জন গলফার। টুর্নামেন্টটির প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে $7,50,000 মার্কিন। এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল লক্ষ্যে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগের প্রথম লেগে গোলশূন্য ড্র থাকায় গোল হজম করার সাথে বিরত থাকতে হবে মাদ্রিদিস্তানদের। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে মোনাকো আতিথ্য দেবে ইউভেন্টাসকে। প্রথম লেগে ইউভেন্টাস 1-0 গোলে জয় পাওয়ায় সেমিফাইনালের পথে এগিয়ে রয়েছে সফরকারীরা। কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে ম্যাচ দুটি। বছরখানেক আগেও নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের লড়াইটা ছিল ডেভিড ও গলিয়াথের দ্বন্দ্বযুদ্ধের মতো। কিন্তু আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনির পরিকল্পনায় বদলে যাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ এখন রিয়ালের কঠিন প্রতিপক্ষ। আর লড়াইটা মাদ্রিদ ডার্বির সাথে উয়েফার সেমিফাইনালের টিকিট বলেই কিনা ফুটবলীয় নৈপুণ্যের সাথে যোগ হয়েছে বাড়তি উন্মাদনা। এমনই জমজমাট লড়াইয়ে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আতিথ্য দেবে অ্যাটলেটিকোকে। কিন্তু গেল বছর চ্যাম্পিয়ন্স লিগের পর সিমিওনের অ্যাটলেটিকো অভেদ্য দুর্গে পরিণত হয়েছে মাদ্রিদিস্তানদের সামনে। কারণ গেল 7 দেখায় মাদ্রিদ ডার্বিতে জয় বঞ্চিত রয়েছে অ্যানচেলোত্তির শিষ্যরা। তবে টানা দুবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্বের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে জয়ের বিকল্প নেই বর্তমান চ্যাম্পিয়নদের সামনে। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির কারণে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল, লুকা মডরিচ ও করিম বেনজেমাকে পাচ্ছে না মাদ্রিদিস্তান বস। তবে গেল 8 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড থেকে প্রেরণা নিতে পারে মাদ্রিদিস্তানরা। অন্যদিকে সিমিওনের দলে ইনজুরি সমস্যা না থাকলেও রয়েছে নিষেধাজ্ঞার খড়গ। প্রথম লেগে 3টি হলুদ কার্ডে সাইড বেঞ্চে থাকতে হবে মিডফিল্ডার মারিও সুয়ারেজ ও ডিফেন্ডার মার্সেলোকে। ফলে মিডফিল্ডার গ্যাবির পাশে দেখা যেতে পারে থিয়াগোকে। এছাড়াও দলে ফিরতে পারেন আর বেলোয়া অথবা কোয়েদ্রাত। তবে প্রথম লেগে গোলশূন্য ড্র হওয়ায় বার্নাব্যুতে অ্যাওয়ে গোলের সুযোগ থাকছে সিমিওনেদের সামনে। অন্যদিকে প্রথম লেগে ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে 1-0 গোলে জয় পাওয়ায় বাড়তি সুবিধা নিয়ে স্টাডিও লুইসে আতিথ্য নেবে জুভেন্টাস। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে গেল 7 ম্যাচে মাত্র একবার হারের স্বাদ নেওয়া দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটরা ইনজুরির কারণে পাবে না পল পগবা, মার্টিন কাসেরেস ও লুকা মেরেনকে। অন্যদিকে জুভেন্টাসের বিপক্ষে 1997 সালে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে একমাত্র জয় পেয়েছিল মোনাকো। এবার তাদের লক্ষ্য সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করা। যদিও ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে সাইড বেঞ্চে থাকতে হবে ট্রাওরে ও বাকাওয়াকাকে। শায়লা পারভিন, সময় সংবাদ। দর্শক, এরই মধ্যে দুদল মুখোমুখি হয়েছে সান্তিয়াগো বার্নাব্যুতে, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। দশমবারের মতো হোয়াইট ওয়াশ করার গৌরব অর্জন করল টাইগাররা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের দম্ভ গুড়িয়ে দিয়ে 3-0 সিরিজ জয়ের উৎসব মাশরাফিদের। পাকিস্তানি বোলারদের নিয়ে সৌম্যের ছেলে খেলা, তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সিরিজ সেরা তামিম 50। জয়ের আনন্দে মাতোয়ারা সারা দেশ। বাংলা ভাস করে এত খুশি লাগছে যে মুখে প্রকাশ করা যাবে না। অনেক খুশি, অনেক খুশি। দুর্দান্ত, অসাধারণ খেলছে। আমরা অত্যন্ত প্রাণবন্ত। 1, 2, 3 একবারে হ্যাট্রিক করে বাংলা ভাস করে পাকিস্তানকে রেখে দিলাম। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। যে কোনো বাংলা লিঙ্কের ওবিসিটিসের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।